নতুন বাংলাদেশে ক্রিকেটেও নতুনের ডাক। আজ আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো এমন একজনের সঙ্গে যিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একজন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন এবং ২ দফায় জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন যে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডের অধীনেও তিনি ছিলেন। সবকিছু মিলিয়েই নতুন দিনে বাংলাদেশ ক্রিকেটটা কেমন হতে যাচ্ছে বা কেমন হওয়া উচিত, এগুলো নিয়ে আমরা কথা বলবো ফারুক আহমেদের সঙ্গে। ফারুক ভাই, আপনাকে স্বাগত। নট আউট নোমানে কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ তোমাকে নোমান। ফারুক ভাই, আপনি বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ একটা অংশে আপনি রয়েছেন এবং এই নাজমুল হাসান পাপনের যে ক্রিকেট বোর্ড, সেই বোর্ডেও আপনি নির্বাচকের দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্বটা আপনি ছেড়েছেন। তো আপনার বিষয়ে আমি পার্টিকুলারলি পরে আসছি, একটু পরে। আপনি যদি ওভারঅল এই পাপন ভাইয়ের বোর্ডকে মূল্যায়ন করতে বলে, 2012 সাল থেকে তারা দায়িত্বে রয়েছেন, ডিরেক্টর চেঞ্জ হয়েছে হয়তো কিছু, কিন্তু মোরাললেস তো সেই পাপন ভাইয়ের বোর্ডই রয়েছে। আপনি তাদেরকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে একটা দীর্ঘ সময়ে যখন তারা ছিলেন, প্রায় আমরা বলি যে 12-13 বছর, এটাতে তো একটা দলের কিছু সাফল্য তো অবশ্যই ছিল, বাট ব্যর্থতাও ছিল। আর আমার মনে হয় যে কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলা আমাদের মনে খুব ভালো, মানে কি বলবো, এটা খুব ভালো চিন্তা ভাবনা প্রস্তুত কোনো জিনিস ছিল না। একটা জিনিস, একটা প্ল্যানিং এর ক্ষেত্রে বলি আমরা, বা আপনার ধরেন যে কোনো ব্যাপারে, এসব ক্ষেত্রে অনেক ধরনের ব্যর্থতা ছিল। স্পেশালি এর মধ্যে যদি আমি ডোমেস্টিক ক্রিকেটের কথা বলি, নেগলেক্টেড ছিল। মানে এটা আসলে আপনিও খুব ভালো জানেন, প্রচুর রিপোর্ট করেছেন, আমি কিন্তু এর বাইরে না। সো আমার মনে হয়েছে সিস্টেমগুলো একটু মানে ওরকম করে ফাংশন করতে ছিল না, ওরকমভাবে যেরকম আমরা চেয়েছিলাম। এতে করে হয় কি, একটা সময়, যেটা আমার অবজারভেশন, তারা যে আপনি বললেন যে পরিবর্তন হয়েছে, খুব বেশি কিন্তু ডিরেক্টর লেভেলে 3টা নির্বাচনে আমরা খুব বেশি পরিবর্তন দেখিনি। এই পরিবর্তন নাম করার মতো 3টা 4টা 5টা ডিরেক্টর, মানে 25 জন মধ্যে 3-4 জন পরিবর্তন হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই পরিবর্তনগুলো হয়নি দেখে বিধায় একই লোক একই জায়গায় দীর্ঘ সময় কাজ করার জন্য অনেক সময় হয় কি, আপনি খুব মানে গুরুত্ব দেন না ব্যাপারগুলোতে, আছে না, মনে যে জিনিসগুলো আসলে করা দরকার, মনে হয় যে চলছে, তো মনে হয় যে কিছু বিচ্ছিন্ন সাফল্য আসছে, তো সো তাতে করে যে আপনার যে ইম্পর্টেন্ট জায়গাগুলো খুব ভালো করে ফাংশন করেন, এটা আমার ব্যক্তিগত অভিমত। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন যে ক্রিকেট বোর্ডটা গত 12 বছর ধরে দায়িত্ব পালন করেছে, আমি যদি ওইভাবে স্পেসিফিকলি কি আপনাকে জিজ্ঞাসা করি, ধরেন তাদেরকে আপনি ওভারঅল তাদের যে কাজটা তারা করেছে সব মিলিয়ে তাদের 100-র মধ্যে আপনি কত মার্কস দিবেন পাপন ভাইয়ের এই বোর্ডকে? খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন। মানে আপনি ইফ ইউ দেখেন স্ট্যাটিস্টিক্যালি ইজি, 12 বছরে কয়টা টেস্ট ম্যাচ খেলেছি আমি, কয়টা ওয়ানডে খেলেছি, কয়টা T20 খেলেছি, এটার মধ্যে আপনি কয়টা ম্যাচ জিতেছেন, ইউ গেট এ পার্সেন্টেজ, দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্যালি রাইট। 20টা টেস্টের মধ্যে 10টা জিতলে 50% সাফল্য আছে আপনার। আমার প্রশ্নটা ছিল যে আসলে কত নাম্বার দিবেন আপনি 100-র কারেক্ট, মধ্যে? নাম্বার দিব কত, এটা আপনাকে বললাম স্ট্যাটিস্টিক্যালি, যে ওইটা যদি হয় তাহলে আপনার স্ট্রেট বলে দিতে পারেন এটা 50% সফল, মানে 100-তে 50 পেয়েছে যদি ওই আমাদের উইনিং রেট 50% হয়। কিন্তু যদি আপনার ডোমেস্টিক স্ট্রাকচার, উইকেট বানানো, মাঠ, বিপিএল কিভাবে আপনি ইয়ে করেছেন, আপনার বিপিএলটাকে কিভাবে আপনি অনুষ্ঠিত করেছেন, আপনি প্রিমিয়ার লিগ কিভাবে অনুষ্ঠিত করেছেন, তাইলে আমার মনে তারা হার্ডলি দে পাস, দে নট ইভেন পাস। হার্ডলি দি পাস অর দে নট ইভেন পাস, আপনি যেটা বলছেন। কিন্তু আমাদের মানে এই বোর্ড 100 দিয়ে হয় তাহলে 33% পেয়েছে হয়তো বা। তাহলে কি আর তাদের দায়িত্বে থাকার কোনো নৈতিক জায়গা আছে বলে আপনি মনে করেন কিনা, যেহেতু দেশ এখন একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে? আচ্ছা, এইটা আপনাকে আমি বলি, এখানে তো আপনি যদি 25 জন ধরেন, এর মধ্যে তো অ্যাটলিস্ট 3-4 জন লোক আছে যারা কাজ করতে পারে, রাইট? হয়তো বা তারা ঠিকমতো কাজে আসতে পারে নাই, যেতে পারে নাই, এটা আপনি নিতে পারেন। এখন আমি আই ডোন্ট মেনশন দ্য নেই, আর যারা কাজের স্কোপ থেকেও কাজ করে নাই, তাদের তো তারা নিজেরাই জানে যে সে কতটুকু কাজ করেছে, তাই না? সো তারা, তাদের এইম কি, মানে কি শুধুমাত্র, প্লাস কিছু পলিটিক্যাল তো আসেই, আপনি জানেন ওদের কোনো কাজ নাই, যা আসবে মিটিং করবে, চিলাচিলি করবে, বিদেশে যাবে, বা বোর্ড ডিরেক্টর, ঠিক
আছে, জি। এজেন্ডা আছে অনেকের। আমি আর এত এজেন্ডা নাই খুলে বলি, বাট ডেফিনেটলি তারপর দুর্নীতির একটা কথা হয়েছে যে অনেক দুর্নীতি হয়েছে, যেহেতু অনেক টাকার ব্যাপার। এইটা আমি বাইরের থেকে আমি ওরকম কিছু অত বলতে পারবো না, বাট মানে যেভাবে বোর্ড চলেছে হওয়ার সম্ভাবনা আছে আমি বলবো এখানে। আই ডোন্ট টু বি ট্রিকি, বাট আমার মনে হয় যে আপনি যখন একটা $1,1200 ডলার না সরি $1,200 টাকা একটা বোর্ড হয়, সেখানে তো আপনার ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট লাইক লেটস সে আমার বাজেট কত এটা আমি জানি না, যদি 100-150 কোটি টাকা ইয়ারলি বাজেট হয়, সো এটা তো 20% ইজ লাইক 30 কোটি টাকা। মানে ছোট্ট একটা মানে ইচ্ছা করলে করা যায় আর কি, বিকজ আমি তো বাংলাদেশের বাইরে না, কেউ আমি বাংলাদেশের মানুষ। তো আপনি আমার সবসময় আমি একটা কথা বলি, আমি কিন্তু 100% দুর্নীতি দুনিয়ার কেউ কোথাও বন্ধ করতে পারবে না, দুর্নীতির বিরুদ্ধেও না। আমার একটা প্লি থাকবে, যারা আসবেন যারা কাজ করবেন বোর্ডের, যেই জায়গাগুলা আপনার দুর্নীতি করলে ডিরেক্ট এফেক্ট হবে ক্রিকেটে, ওই জায়গায় দুর্নীতি করেন না। আচ্ছা ফারুক ভাই, আপনি বলছেন যে যারা আসবেন, আমার প্রশ্নটা সেইখানে, মানে এই বোর্ডটা কি তাহলে ভেঙে দেওয়া উচিত, মানে তাদের কি সরে যাওয়া উচিত, সরিয়ে দেওয়া উচিত বলে আপনি মনে আসলে করছেন? হ্যাঁ, এখানে একটা মানে আমি কয়েকদিন একটু দেখার চেষ্টা করেছি যে কিভাবে আসলে এটা আসলে আইসিসির আপনি জানেন আহ, একটা বাধ্যবাধকতা অবশ্যই আছে, ইউ জাস্ট ক্যানট ডিজলভ দ্য বোর্ড, এটা একদম পিরিয়ড। এটা আইসিসিতে এটা ডেফিনেটলি তারা ইন্টারফেয়ার করবে পরে, যেটা আগে দেখেছি আমরা। তারপরেও এক্সেপশনাল এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে ইউ ক্যান অলওয়েজ টক টু আইসিসি অ্যান্ড এক্সপ্লেইন প্রপারলি, মানে এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। মানে আমাদের এখন যে দেশের অবস্থা, খুব সম্ভবত 15 জন ডিরেক্টর হয়তো নাই, বা ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট, মানে নাই, মানে তারা জাস্ট ডোন্ট কিপ অন টাচ। 8-10 জনের মতো হয়তো আছে, তাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, তারা মনে করেন তাদের কোনো অসুবিধা নাই, তারা আছেন, তারা ঠিক আছেন। সো মানে আমি যতটুকু জানি যে এটার মানে হয় পদত্যাগ করা সবার, ওর আপনার ওই নিয়মের মধ্যে আসা আর কি। সো সেক্ষেত্রে অনেক কিছু খুঁটিনাটি ব্যাপার আছে এটার মধ্যে, যেটা আপনার ওয়ার্কআউট করতে হবে। তবে কে কি কাজ করেছেন এটা তারা নিজেরা খুব ভালো জানেন আমার মনে হয়, এবং তারা খুবই রেশনাল, রিজনেবল, তাদের বুদ্ধি আছে, তারা বুঝবেন কখন কাজ করবেন। তবে আমি ওনারা থাকবেন কি থাকবেন না এটার থেকে আমি মনে করি এর সাথে আরও কিছু নতুন লোক দরকার, যারা হু রিয়েলি ওয়ান্টস টু ওয়ার্ক অ্যান্ড they want to see বাংলাদেশ ক্রিকেট প্রোগ্রেস এন্ড প্রসপার। ফারুক ভাই বললেন যে এই ক্রিকেট বোর্ডের নতুন কিছু মুখ প্রয়োজন, যদি ডিসলভ যদি না করে, সেই জায়গাটাতে কি আমরা আপনাকে দেখতে পারি? আমাকে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আপনাকে আমি জানি যে আমার সাথে যোগাযোগ করা হয়েছে, অ্যান্ড প্রবাবলি যেহেতু আমার আগের সমস্যাটা নাই এখানে, মানে স্বাধীনভাবে কাজ করার একটা সম্ভাবনা আছে, তাইলে হয়তো বা আমি ফিরবো, যদি কোনো ক্যাপাসিটিতে আমি আসতে পারি, তাহলে আই উইল বি ভেরি হ্যাপি। অ্যান্ড লেটস সি, বিকজ আমি তো আসলে একটা সময় মনে করেন সিলেকশন আসলে সত্যি কথা আমার আসা ডিফিকাল্ট হবে এখন, বিকজ আমি যেহেতু আমি রিজাইন করার পরে তো আমার একটা প্রফেশন বাঁচতে হয়েছে, এবং ওই প্রফেশনটা আমি করছি, বা আমি ব্যবসা শুরু করেছি এখন। সো পলিসি মেকিং এ আমার আসলে মনে হয় আমার কোনো প্রবলেম নাই, কারণ আমি চাই আমার যে সামান্য মেধা আছে, এই সামান্য মেধা যদি আমার দেশকে আমি ফেরত দিতে পারি। কেননা আপনি জানেন যে ফর্মার ক্যাপ্টেন 14-16 কোটি মানুষের মধ্যে থেকে, মানে একটা সময় আমি 14 জনে এসছি, তারপর একজনে এসছি, এটা বিরাট ব্যাপার না? এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? সো সেই দিক বিবেচনা করলে ডেফিনেটলি আমি পলিসি মেকিং ক্যাপাসিটিতে যদি আসতে পারি, আমি আমি চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার জন্য। কিন্তু সেই পলিসি মেকিং ক্যাপাসিটিতে তো শুধু একজন একটা জায়গাতে চেঞ্জ হলে হবে না, মানে আমি বলছি যে মেজরিটির সেই চেঞ্জটা কি আসলে আপনি দেখছেন কিনা, বা হওয়াটা এটা উচিত তো কিনা এটা সম্ভব। এটা আমার মনে হয় আমার স্পোর্টস অ্যাডভাইজারের সাথে আমার কথা হয়েছে, আমাদের যে এখন তার তো মন্ত্রণালয় দুটা, ক্রীড়া, যুব ক্রীড়া এবং শ্রম কি জানি মন্ত্রণালয়। আসিফ মাহমুদ ইজ এ ভেরি ইয়াং জেন্টলম্যান, বাট তার প্রচুর চিন্তা আছে, এবং একটা জিনিস ভালো, এদের চিন্তাটা আসলে এরা চেষ্টা করে কত তাড়াতাড়ি এটাকে ইমপ্লিমেন্ট করা যায়, হুইচ ইজ এ প্রবাবলি আমাদের থেকে একটু একটু আগে আছে তারা। ইটস নট দ্যাট আমি চিন্তা করতে 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 এক জায়গায় চলে গেলাম, 6 মাস চলে গেলে না। এনারা চিন্তা করে খুব তাড়াতাড়ি, অ্যান্ড যেটা করতেও চায় যে উনি তাড়াতাড়ি চায় যে এটা এরকম আসুক,
তারপরে সে এসব কথা বলে, সে যেমন দুর্নীতির কথা বলে, দুর্নীতিটা তো ডেফিনেটলি বন্ধ করতে হবে। so এসব ব্যাপারে তার সাথে আমার আলাপ হয়েছে, আমাকে জিজ্ঞেস করেছেন। আমি বলছি দুর্নীতি আসলে একবারে তো পুরোপুরি নির্মূল করা যাবে না, বিকজ আপনার পুরো সিস্টেমটাকে ফুল আপসেট করতে পারবে না, তাহলে কিন্তু একটা ভ্যাকিউম হবে মাঝখানে। ভ্যাকিউম মিনিং মানে আপনার ঠিকমতো আপনি কাজ করতে পারবেন না, মানে পুরো স্ট্যাগনেন্ট হয়ে যাবে। সো আপনি সবই করবেন, বাট ধীরে ধীরে ইন প্লেস করবেন, জায়গাগুলোকে আপনি আগে ডিটেক্ট করবেন কোথা থেকে, মানে লু ফলস গুলা, পিলফারেজ কোথায় বেশি বেশি, ওখানে ওইসব জায়গাগুলো আপনার আস্তে আস্তে ঠিক করতে হবে। বাট আমার মনে ইচ্ছা খুব তার, মানে হি ইজ লাইক ভেরি পজিটিভ, অ্যান্ড চিন্তা করছে যে আমাদের উপদেষ্টার কথা বললাম, সে চিন্তা করছে গিয়ে যে এটাকে একটু ঢেলেও সাজাতে হবে। আপনারা চিন্তা করেন, চিন্তা করে তাকে হয়তো আমাদের থেকে একটা বুদ্ধি খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো ফারুক ভাই তাহলে নতুন ক্রিকেট বোর্ড। খুব তাড়াতাড়ি দেখতে পারবেন কিনা জানি না, বাট বেশি দেরি হবে না, এটা আমি বলতে পারি। হাতুড়ে সিং এর সঙ্গে কাজ করতে না পেরে মূলত আপনি প্রধান নির্বাচকের দায়িত্বটা আসলে ছেড়ে দিয়েছিলেন, সেইখানটাতে আপনি আপনার জায়গাটা থেকে কাজ করতে পারেন, বা আপনার জায়গায় কাজের জায়গাটাতে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছিল, তাই তো? দ্বন্দ্ব থেকে হয় কি, আমি আপনাকে বলি, হাতুড়া সিং খুব ভালো করে বুঝতে পেরেছিল যে যেহেতু আমরা টিম খুব ভালো কাজ করছি, তখন আর হাতুড়া যখন যেই তার অনৈতিক চাওয়াগুলা জাস্ট ফ্রি হ্যান্ড দিচ্ছি না আমি, তখন কিন্তু সে একটা রাস্তা বের করলো। আমার ধারণা, এখন আমি এটা রিয়েলাইজ করি আর কি, যে আমার মতো মানুষ, মনে করেন ক্রিকেট বোর্ড আসলে সবাই বলবে যে আমাকে যদি তখন স্যাক করা হইতো, আই এম টকিং অ্যাবাউট 2016-এ, তাহলে কিন্তু মানে একটা রিপারকেশন হতো সবার মধ্যে, যে সিলেকশন কমিটির চেয়ারম্যান সবাই বলেছে এত ভালো কাজ করছে, ওয়ার্ল্ড কাপ ভালো খেলেছি, খুব সুন্দর একটা সেট হয়ে গেছে টিমটা, তখন তাকে সরানোর কাজটা কি? তখন এই সরানোর কাজটা যেহেতু হাতুর আমাকে খুব ভালো করে চেনে, সে তখন একটা রাস্তা বের করলো যে কোন কন্ডিশনে ফারুক কাজ করবে না। এটা আমার ধারণা, যদি এটা একটা হাইপোথেটিক্যাল, আমি এক্স্যাক্টলি জানি না যে এটা হয়েছিল কিনা, হয়তোবা কোনো এক সময় 5 বছর 2 বছর 1 বছর পরে এটা বের হবে যে এই টুটার সিলেকশন কমিটির আইডিয়াটা কার ছিল। আমার ধারণা এই আইডিয়াটা ছিল পুরোপুরি হাতুড়া সিং, 90% আই এম শিওর। এখনো টুটার সিলেকশন কমিটি এক্সিস্ট করে আপনি জানেন? আমি আপনাকে প্রশ্ন করছি। না, অফিসিয়ালি করে না, কারণ এখন টু টায়ার না, আসলে ওয়ান টায়ারও না। মানে আমি জাস্ট লিপু ভাইরা তো জাস্ট এসেছেন, আমি তার আগ পর্যন্ত বলি, হাতুড়ি সিং এ আসার পরে নান্নু ভাইরা যতদিন ছিলেন ততদিন পর্যন্ত আসলে বেসিক্যালি ওইখানে হাতুড়ি সিং এই সর্বেসর্বা ছিলেন। আমরা তো এইভাবে আসলে ইন্টারপ্রেট এখন আপনি আমাকে বলেন, Nannu is a former captain and he played the game for a lot of people. Right. Habibul Bashar, former captain. এখন এরা, ওদেরও দোষ দিচ্ছি আমি, হয় অ্যাকাউন্টেবিলিটি নিবে নাহলে ছেড়ে দিবে। আপনার দেশের ক্রিকেট তো ধ্বংস। যদি ওরা একটা প্রতিবাদ করতো যে না এরকম করে হচ্ছে, আমি এটা মানছি না, তাতে করে হয় কি, এই যে আপনার একটা কথা বলি যে ঘোলা পানিতে মাছ শিকার করা, আপনি এমন একটা ধোঁয়াশে সৃষ্টি হয়েছে, কে টিম বানায়? বিদেশি কোচের, আপনি কি মনে করেন তারা তো বাংলাদেশি না, তারা হলো বিদেশি। তারা, তাদের অনেকের আছে প্যাশন আছে, খেলাটাকে তারা খুব ভালোবাসে, অ্যান্ড তারা মনে করে এটা তারা বিলিয়ে দিতে চায়। কিন্তু এই ধরনের বিদেশি কোচ কিন্তু তাদের ম্যাক্সিমাম আপনার নজর থাকে হলো গিয়ে কত তার কন্ট্রাক্ট কত বেটার, সে কত মানে এই জিনিসগুলো কত বাড়াতে পারে, বোনাস, কন্ট্রাক্ট, ছুটি ছাটা, এইগুলাতে। এখন আপনি যখন, মানে হাতুড়ার কথাটা বলছি কেন এরকম, হাতুড়াকে দ্বিতীয়বার ফিরিয়ে আনার মতো একটা ব্লান্ডার এই বোর্ড, এত মনে করেন ফর্মার ক্যাপ্টেন্স আছে, বোর্ড সভাপতি ছিলেন, এটা তো 26 জনের একটা 25 জনের একটা, আপনি একটা মানুষ যখন আপনার দলকে বিপদে ফেলে বলতে হবে চলে গেছেন, অ্যান্ড এটা পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে সে বাংলাদেশকে ধরেছিল একটা তার ইন্টারন্যাশনাল এরিনাতে তার ফুটস্টেপটা শুরু করার। কেননা সে তো তার আগে তার ক্রেডেনশিয়াল ছিল হলে গিয়ে একটা স্টেট টিমের প্রবাবলি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, ওখান থেকে সে কিন্তু আপনার বাংলাদেশকে এসছিলেন, এখান থেকে কিন্তু সে যোগাযোগ করেছে আমরা জানি, এবং সে তার নিজস্ব দেশে চলে গিয়ে ওখানে
সে হেড কোচ হয়েছেন, ওই টেনিরও শেষ করতে পারেননি। যখন এইরকম একটা মনে করেন প্রশ্নবিদ্ধ বা এরকম একটা কি বলে এটাকে আপনার ক্যারেক্টার, যে আপনার দেশ থেকে ফেলে গেছে উইদাউট এনি, যে আমরা কোচ পাবো কি পাবো না, এটা কি হবে, তারপরে তার কাছে আমাদের ফিরে যাওয়া ছিল, এটা একটা বিরাট বড় ভুল। সেই ভুলটা আই এম শিওর যারা তাকে নিয়োগ দিয়েছেন এখন তারা খুব ভালো রিয়েলাইজ করছেন। ফারুক ভাই, ব্লান্ডারটা তাহলে আসলে হলো কেন? মানে আপনি এখন বলছেন যে সবাই সেই রিয়েলাইজেশনের জায়গাটাতে এসেছেন বলে আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু প্রথম প্রশ্ন আমার, সেই ব্লান্ডারটা আসলে কেন হলো বলে আপনার মনে হয়? আপনি আউটসাইড থেকেই দেখছেন, আপনি তো ক্রিকেট বোর্ডের এখন অংশ নন, তারপর আপনার কি মনে হয় বোর্ড প্রেসিডেন্টের মুগ্ধতা হাথুরু সিং এর প্রতি? এটা তো আসলে আমি এক্স্যাক্টলি, আপনি বলেছেন আমি তো বোর্ডে নাই, আমি বোর্ডে জানি না। মুগ্ধতা হাতুড়া সিং তো কিছু, আমরা যখন একসাথে কাজ করেছিলাম বাংলাদেশ দল বেশ কিছু গুরুত্বপূর্ণ পারফরমেন্স করেছে ওয়ার্ল্ড কাপ থেকে, আমরা সবাই জানি এটা, আপনি খুব ভালো করে জানেন যে ওয়ার্ল্ড কাপের পর আরো ডোমেস্টিক আমাদের হোম সিরিজ 3টা সিরিজ জিতেছি, তারপরে আপনার সেমি কোয়ার্টার ফাইনাল খেলেছি ইন্ডিয়ার সাথে। সো এই জিনিসগুলোকে তখন একসময় মনে করা হতো ইজ এ ম্যাজিশিয়ান। আসলে তো ক্রিকেট খেলা তো ম্যাজিকের ব্যাপার না, এটা হলো কি আপনার চেষ্টা, আপনি পুরো একটা টিম থাকে সেখানে, বোর্ড কর্তারা যেরকম দায়ী, মানে মানে ইয়ের দায়, মানে কি বলবো আপনার যেই সাফল্যের অংশীদার, সেইভাবে সিলেকশন কমিটি অংশীদার, ফুল ম্যানেজমেন্ট অংশীদার, কোচ তো আসবেই, এরা সবাই। সো যখন আমরা মনে করি যে একজন মানুষ আসলে এটা ম্যাজিক, সেই ম্যাজিকটা কাজ করছে না, কাজ করবে না, সেই ম্যাজিকটা কাজ করার কোনো কারণ নাই। তার কারণ হলো কি আপনার বুঝতে হবে যে এগুলো আসলে কম্বিনেশনে খেলা, এটা কিন্তু এখন এটা প্রুভেন। আর ওর সবচেয়ে বাজে যেটা আমি ওর সাথে কাজ করে বুঝেছি, যে ক্রিকেট মেধা কতটুকু আছে একদম খারাপ বলবো না, কিন্তু ও যে এনভায়রনমেন্টে কাজ করতে চায় এটা আসলে ওয়ার্ল্ডে সম্ভব না। প্রবাবলি আমরা যদি মঙ্গল গ্রহে চলে যাই, ওখানে একটা এমন একটা জায়গা যে আর কেউ ওর পাশে থাকবে না, সে একা একা সব কাজ করবে, এটা আসলে হয় না। সো আর যেই কাজগুলো সে করতে চেয়েছে, এটা কিন্তু যারা তার আশেপাশে ছিলেন তারা কিন্তু কখনোই চিন্তা করে নাই যে এইটা আমাদের ক্রিকেটের জন্য কতটা ক্ষতিকর হবে, কেননা তারা তখন ওই সাফল্যে, মানে তারা ওই সাফল্যের বাবলে ছিল, যেই বাবলটা তারা 100 ভাগ বিশ্বাস করতো হাতুড়া সিং এই বাবলের তৈরি করেছে সাফল্যের, আসলে এটা ভুল কথা। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে যা যা হয়েছে, তামিম ইকবালের ক্যাপ্টেন্সি চলে যাওয়া, তারপরে হচ্ছে গিয়ে ওইখানটাতে তো হাথুরু সিং এর সঙ্গে তামিমের দ্বন্দ্বটা খুবই স্পষ্ট এবং খুবই প্রকাশ্য ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সেই সমস্যাটারও সমাধান এইবারও তো করতে পারেনি, যার প্রভাব আলটিমেটলি গিয়ে আমাদের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের উপরে লসটা লস, কিন্তু ও 1 টাকা কম বেতন নিবে না। আপনার কোচিং স্টাফ, বাংলাদেশ টিম যখন খারাপ খেলবে, আপনার কি কোনো নিয়ম আছে আপনার বেতনে 50% পাবেন? নাই। আপনার কোনো এটা নাই, আপনি আপনার কোনো ছুটিও কমছে না, ডিএও কমছে না, বাসার থাকার ফ্যাসিলিটিও কমছে না। দোষ যাচ্ছে তো আমাদের দেশ, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ইট স্টিল ব্লিডস মাই হার্ট। আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পলিসি মেকিং লেভেলে আসেন, চন্ডিকে হাথুরু সিং কি আমাদের ন্যাশনাল টিমের কোচ হিসেবে থাকবেন? ওনার যে মানে ক্রেডিবিলিটি এন্ড ব্যাকগ্রাউন্ড, যে কাজ করেছে অন এন্ড অফ দ্য ফিল্ড, আই থিঙ্ক এটা আমি অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন প্লেয়ার হিসেবে বলতে পারি আসলে শিশু, মানে তার থাকার কোনো কারণ আমি দেখি না আসলে। এখন ডিপেন্ড করে, আপনি তো মনে করেন সে যখন আসে এমন করে, তবে আমি এটাও বিশ্বাস করি ইভেন ইফ ইউ লুজ সাম মানি, তাতে করে কিন্তু অনলি মনিটারি লস হবে, আপনার কিন্তু যে ক্ষতিটা করবে থেকে থেকে ওই ক্ষতিটা হবে না। আমি কি বুঝাতে পেরেছি? একদম ক্রিস্টাল ক্লিয়ার ফারুক ভাই। বাংলাদেশ ক্রিকেটটা এই বোর্ডে পরিবর্তনের মধ্য দিয়ে যদি যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেটটা যেই জায়গাটাতে আমাদের ছিল গত 3-4-5 বছর ধরে, যে আমাদের স্লোপটা যে নিচের দিকে যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেটটা কি আবার উপরের দিকে যেতে পারবে বলে আপনি আশাবাদী কিনা নতুন আমি বোর্ডে? তো অনেক কাজ করতে হবে এই বোর্ডে, নতুন যারা আসতে চায়, অ্যান্ড আমি সবাইকে অনুরোধ করব যারা আসবে বা ওইভাবে চুজ করা দরকার। আমার মনে হয় যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যারা আছেন তাদের বুদ্ধি পরামর্শ যাদের দেয়,
তারা কিন্তু ক্রিকেট বোর্ডটাকে একটা মানে সেলিব্রিটি হওয়ার জায়গা যাতে না বানায়, যারা আসবে তারা কাজ করতে আসবে, তারা বাহবা কতটুকু পেলো কি পেলো না। কেননা আপনি জানেন মানে আজকে যদি আমি আমার ব্যবসা ছেড়ে আসি, ব্যবসার যে মানে ব্যবসার কম সময় কমিয়ে এখানে আসি, আমার কিন্তু কোনো ডাইরেক্ট ইনসেন্টিভ নাই এখানে, এটা বুঝতে হবে আমরা খুব ভালো করে। কিন্তু অনেকের এজেন্ডা আছে আমি ওই কাজ ছেড়ে আসব, কিন্তু এখান থেকে আমার স্কোপ আছে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হওয়ার, ইভেন ইফ ইট ইজ অনারারি পোস্ট। আমি বুঝাচ্ছি, আপনার বুঝতে পেরেছেন আপনি? অর ইনডাইরেক্ট আপনার বেনিফিশিয়ারি আপনি হবেন। ইনডাইরেক্ট কিভাবে? আপনি বোর্ডের ডিরেক্টর বা বোর্ডের আপনি প্রেসিডেন্ট, সো আপনার কাজগুলো কত সহজ অন্য জায়গায় যদি আপনি বিজনেসম্যান হন। সো দেয়ার আর বেনিফিটস। মানে আমার মতো লোকের জন্য যদি এখানে আসি, আমার খালি কাজই করতে হবে যতটুকু কাজ পারি। মানে কথাটা একটু বড় বড় লাগছে শুনতে, বাট আমি যেরকম মানুষ, যেরকম মেন্টালিটি আমার, আমি মনে করি আমি আসবো কাজই করতে। ফারুক ভাই, আপনি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, বাংলাদেশ ক্রিকেটের অনেক ইনসাইট, ক্রিকেট বোর্ডের অনেক ইনসাইটও আপনার কাছ থেকে জানতে পেরেছি, এবং আপনি যেটা বলেছেন যে সামনে ক্রিকেট বোর্ড পুনর্গঠন করা হলে সেইখানটাতেও আপনি আমন্ত্রণ জানালে সেখানটাতে আপনি থাকবেন, সেই প্রত্যাশার জায়গাটা তো আমাদেরও ইনফ্যাক্ট থাকবে, এবং বাংলাদেশ ক্রিকেটটা আবারও ভালোর দিকে যাবে সেই আশা আমরা অবশ্যই সবাই মিলে করছি। ফারুক, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে, সবাইকে যারা শুনবেন আর কি আমার এই ইন্টারভিউ। আই হোপ দ্যাট কিছুটা আই কুড মেক সাম সেন্স বাংলাদেশ ক্রিকেটের। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বাংলাদেশ ক্রিকেটের অনেকগুলো জায়গায় আলো ফেলেছেন, অনেকগুলো অন্ধকার জায়গাটা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এবং বাংলাদেশ ক্রিকেটটা যে আসলে একটা পরিবর্তন প্রয়োজন সেটাও খুব জোর দিয়ে বলেছেন। সেই পরিবর্তনের পালায় ফারুক আহমেদকেও পলিসি মেকিং লেভেলে দেখা যাবে বলে আমরা সবাই প্রত্যাশা করছি, এবং বাংলাদেশ ক্রিকেটটা আবার ভালোর দিকে যাবে। অবশ্যই ফারুক ভাইয়ের মতো এই প্রত্যাশা তো আমাদের সবারই। সবাই ভালো থাকবেন।